আচ্ছা, এখন যেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যেহেতু এটা বুঝতেই পারতেছো কম্পিউটার বেসড কাজ, তো তোমাদের এখন হচ্ছে সবার তো কম্পিউটার নেই, 3 জনের নেই, আর কয়েকজনের একটু নেটের সমস্যা, কয়েকজনের সলভ করা হচ্ছে, কয়েকজনেরটা দেখা হবে। তো এখন তোমাদের হচ্ছে এই কারণে গ্রুপ করতে হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি, যদিও এখনই লাগবে না, বাট আগেই বলে দিচ্ছি তোমরা হচ্ছে মেন্টালি যেন প্রিপেয়ার থাকো। গ্রুপ হচ্ছে আসলে বেশি বড় গ্রুপ করেও কোনো লাভ নেই, এই জন্য 5 জনের গ্রুপ। তোমরা 19 জন, একটা গ্রুপে হয়তো 4 জন থাকবে। এনিওয়ে, আসমাউল হোসনা রাইট, যে তোমাদের জয়েন করতেছে না? স্যার ওর সাথে তো আমাদের কোনো কন্টাক্ট হচ্ছে না, ও মেবি আর এখানে পড়াশোনা করবে না, কন্টিনিউ করবে না, আচ্ছা। এরকম। এনিওয়ে, তাহলে আমি 19 জন ধরেই বলতেছি, সেটা হচ্ছে তোমরা মানে 5 জনের গ্রুপ করবে, যে কোনো এক গ্রুপে আর কি 4 জন থাকবে। এনিওয়ে, তো এখন ওই গ্রুপে তোমাদের গ্রুপটা এমন ভাবে করো যেন যাদের পিসি নেই বা যাদের নেটওয়ার্কের সমস্যা তাদের মধ্যে 1 জন বা 2 জন যেন প্রতি গ্রুপে থাকো আর কি, মিনিমাম মানে 1 জন যেন থাকো। এইভাবে তোমরা গ্রুপটা করে নিও। আর তোমরা তো জানোই যে কার পিসি নেই বা নেটওয়ার্কের সমস্যা, এগুলো তো জানোই। তো এই জিনিসটা তোমরা ম্যানেজ করো, আমরা মানে বাই ফোর্স কোনো গ্রুপ করতেছি না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রুপ করে নাও। বাট এই জিনিসটা মনে রেখো যে যাদের নেটের সমস্যা বা পিসির সমস্যা তাদের অন্তত 1 জন যেন গ্রুপের ভেতরে থাকে, এইটা খেয়াল রেখো আর কি। তাহলে স্যার হচ্ছে কয়টা গ্রুপের দরকার হবে? 5 জন করে তো চারটা গ্রুপ, 3টা গ্রুপে 5 জন থাকবে আর একটা গ্রুপে 4 জন আর কি। সো এইটা তোমরা তো জানোই, নিজেদের ভিতর তোমরা সেটেল করে নিও। যদিও গ্রুপটা এখনই আসলে লাগবে না, বাট আগেই বলে রাখলাম যেন পরবর্তীতে এটা আগাতে সুবিধা হয় আর কি। এই কয়টা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু মানে অ্যাসেসমেন্টটা হবে, তো অ্যাসেসমেন্টটা আসলে কুইজ আকারেই হবে। আর অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে সেটা একটু লং টার্ম ধরে, কারণ তোমরা আগেও দেখছো আমি অ্যাসাইনমেন্টের জন্য অনেক সময় দিয়ে অ্যাসাইনমেন্ট করানো পছন্দ করি। বেশি কম সময় আসলে অ্যাসাইনমেন্ট হয় না। সো অ্যাসাইনমেন্ট গুলো অনেকগুলো ক্লাস যাওয়ার পরে তারপরে অনেকদিন সময় দিয়ে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে। আর কুইজ এক্সাম গুলো তোমরা হচ্ছে 2-3টা ক্লাস পর পরে আমি নিব। ফরম্যাটটা তোমাদের আগেও ওই টেন্টেটিভ যে শিডিউল দিয়েছিলাম ওটা একটু কারেকশনের জন্য ওটা বাতিল করা হয়েছে। ওইখানে লেখা ছিল কুইজ এক্সাম গুলো হবে সবই হচ্ছে ওপেন বুক এক্সাম, আর হচ্ছে হলো টাইম হচ্ছে মানে এটা ডিপেন্ড করবে, 20টা যদি থাকে তাহলে হয়তো 20 মিনিট, 25টা যদি থাকে তাহলে 25 মিনিট, সবই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কোনো সমস্যা নেই, অনলাইন এখানেই দেওয়া হবে। ক্লাসরুম, গুগল ক্লাসরুমে হচ্ছে কুইজের অপশন আছে, তোমরা এখানেই লগ ইন করে জাস্ট এক্সাম দিয়ে দিতে পারবে। তোমাদের টাইম এন্ড ডেট এন্ড শিডিউল এগুলো তো বলাই হবে, সেটা সমস্যা নেই। বাট মনে রেখো এগুলো সবই হচ্ছে ওপেন বুক এক্সাম, সো তোমাদের অত টেনশনের কিছু নেই। এনিওয়েজ, এখন পর্যন্ত জয়েন করছে হচ্ছে 13 জন, 12 জন, 1 জন 2বার জয়েন করছে, 13 জন। ওকে, বাকিদের কি নেটের প্রবলেম হচ্ছে? এটা কি কেউ একটু কনফার্ম করতে পারবা? স্যার এদের মধ্যে হচ্ছে 3 জন জয়েন করতে পারবে না, আর বাকি সবার হচ্ছে মেবি নেটের প্রবলেম, হয়তো বা জয়েন করতে একটু লেট হচ্ছে, ওই লিংকটা পেতে সবার একটু প্রবলেম হয়েছে স্যার। আচ্ছা, এই জন্যই হচ্ছে, হ্যাঁ এই জন্যই প্রথম ক্লাসে হচ্ছে আমি অত সিরিয়াস কোনো টপিক রাখিনি। প্রথম ক্লাসে একটু মানে ফ্যামিলিয়ারাইজের হওয়ার প্রয়োজন আছে। 3 জন কে কে? স্যার হ্যাঁ বলো। গুগল মিটে আমরা এতটা মানে দিই না, ফ্যামিলিয়ার না, আমরা সাধারণত জুমে ক্লাস প্রবলেম হচ্ছে। ওকে, নো প্রবলেম, এটা সমস্যা নেই। এগুলো আসলে এখন এক্সপেরিমেন্টাল লেভেলে সবাই করতেছে, কেউ জুম, কেউ স্কাইপ, কেউ গুগল মিট বা ক্লাসরুম। আর ক্লাসরুম ইউজ করার কারণই হচ্ছে হলো ওই যাতে তোমাদের এক জায়গায় এক প্ল্যাটফর্মে সবকিছু পাওয়া যায়, মানে তোমরা এক্সামও দিতে পারো, আমি লেকচার গুলোও দিতে পারি, এই কারণে এইটা ইউজ করা হয়েছে, আর অন্য কোনো কারণ নেই। এনিওয়ে, যে 2-3 জন, আচ্ছা এখানে ঋতু আর মুনমুন কি আছে?
জি না স্যার, ঋতু আর মুনমুন নেই, আর হচ্ছে মমিন, ওরা তিনজন, ওদের আচ্ছা, প্রবলেম। ওকে। আরেকজন নেই, আর কে? কামরুল কি আছে? জি আচ্ছা, তাহলে এই 4 জন। জি স্যার। ওকে, সমস্যা নেই। আচ্ছা, আজকের লেকচারে বেসিক্যালি হচ্ছে আমি আগেই বলেছি যে এটা আসলে অনেকটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে হচ্ছে এনডব্লিউপি ইন্ট্রোডাকশন বা হিস্ট্রিটা বলা আছে। আমি 3টা অ্যাটাচমেন্ট অলরেডি দিয়েছি, তোমরা যদি ওগুলো একটু দেখে থাকো, ওগুলো দেখে নিও, সমস্যা নেই। ওর ভিতরে আসলে হিস্ট্রি আর এভলিউশনটাই বলা আছে। আর এগুলো জানা জরুরি, কেন আমরা এনডব্লিউপি ইউজ করতেছি, কেন আমরা মানে এনডব্লিউপি ইউজ করব না বা করা উচিত না সেটাও জানা জরুরি। আবার কেন ইউজ করব এটাও জানা জরুরি, মানে না এবং হ্যাঁ দুইটাই জানা জরুরি। আচ্ছা, এখন এনডব্লিউপির ধারণাটা মানুষের ভিতর কিভাবে আসে? বিষয়টা হচ্ছে হলো, আমি ফিজিক্যাল মেট্রোলজির শুরুতেও বলেছিলাম যে আসলে আমাদের ওয়েদার বা ক্লাইমেট, এই ধারণাগুলো আসা হচ্ছে হলো অবজারভেশন থেকে, অর্থাৎ প্রি হিস্টরিক, ওই সময়ে যে হিউম্যান সিভিলাইজেশন ছিল, তখন তো আসলে সিভিলাইজেশন বলা যায় না, তখন তো জাস্ট গোষ্ঠীবদ্ধ বা গুচ্ছবদ্ধ বিচরণ যে ছিল। সেই সময় মানুষ হচ্ছে প্রকৃতির কাছে হচ্ছে সারেন্ডার করতে হতো, অর্থাৎ তাদের নিজস্ব কোনো মানে যেটা বলে যে কন্ট্রোলিং পাওয়ার সেটা ছিল না। এখনো যে আমরা পুরোপুরি এনভায়রনমেন্ট বা ওয়েদার কন্ট্রোল করতে পারি তা না, বাট এখন আর তখনের ভেতর তফাৎটা হচ্ছে এই, আমরা অন্তত ইনফরমেশনটা আগে জানি। অর্থাৎ ধরো একটা সাইক্লোন, যেমন সাইক্লোন আমফান গেল, এটার অনেক আগে থেকেই কিন্তু আমরা জানি যে একটা বড় ধরনের সাইক্লোন আসতেছে, বাট সেই সময় সেটা সম্ভব ছিল না। তো এখন এই প্রয়োজনীয়তাটা আসলে কিভাবে, যখন মানুষ দেখলো যে আসলে এইভাবে তারা সার্ভাইভ করতে পারতেছে না বা সাস্টেইন করতে পারতেছে না, তখন থেকে হচ্ছে প্রয়োজনীয়তার উদ্ভব হয়। এখন সেই সময় মানুষ কি করতো, অর্থাৎ প্রিহিস্টরিক সিস্টেমে অবজারভেশনের মাধ্যমে তারা হচ্ছে হলো এনভায়রনমেন্টটা অবজার্ভ করার চেষ্টা করতো, এবং তার প্রেক্ষিতে তারা হচ্ছে ওয়েদারের একটা অবজারভেশন বলতে পারতো। সো ওইটা মোরলেস অ্যাকুরেট ছিল, কারণ তুমি যদি একটা প্যাটার্ন দিনের পর দিন অবজার্ভ করো, তোমার কিন্তু আইডিয়া হয়ে যাবে। এটা যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই সত্য। তখন তারা হচ্ছে একটা গেস করার একটা ট্রাই করতো যে আচ্ছা, এখন এই হলে এই হতে পারে, বা বাতাস কোন দিকে বইলে কি হতে পারে। তো এই ধরনের গেস থেকে হচ্ছে আসলে এনডব্লিউপির সূচনা। যদিও এনডব্লিউপির ফর্মাল সূচনা হচ্ছে হলো অনেক পরে, আমরা এখানে দেখতে পাবো যে এটা আসলে সেকেন্ড হাফ অফ 20th সেঞ্চুরি। ওই সময় থেকে হচ্ছে এনডব্লিউপি অ্যাজ এ সায়েন্স বা অ্যাজ এ সেকশন ডেভেলপ হয়, কিন্তু এর সূচনাটা অনেক আগে থেকে। তো এই অবজারভেশন থেকেই কেন মানুষ মানে এনডব্লিউপিটা আনলো, তার কারণ হচ্ছে হলো যখন মানে যোগাযোগ ব্যবস্থাটা ছিল, প্রাচীন সময় ছিল হচ্ছে ম্যারিটাইম কানেকশন, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য বা যোগাযোগ সবই ছিল হলো সমুদ্রের বা জাহাজের মাধ্যমে যোগাযোগ। তখন হচ্ছে সমুদ্রে যখন দেখো, তোমাদের একটা জিনিস তোমরা খেয়াল করো, যে কোনো সিস্টেম, মনসুন বলো বা সাইক্লোন বলো, সিস্টেমগুলো আসলে ডেভেলপ হয় হচ্ছিল ওশানে, রাইট? আনলেস আর্থকোয়েক বা জিওলজিক্যাল কোনো ডিজাস্টার না হলে ম্যাক্সিমাম সিস্টেমের উদ্ভব কিন্তু হচ্ছিল ওশানে। এটা কি কেন হয়, এটা কি কারো কোনো আইডিয়া আছে? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, সাধারণত এগুলো হ্যাঁ, সরি, বোঝা যাচ্ছে না। নিম্নচাপ যখন হয় তখন মানে মানে কোনো এলাকায় যদি এরকম ভাবে বায়ু হালকা হয়ে যায়, তখন ওটা জাস্ট উপরে উঠে যায়, তখন মানে টেম্পারেচার যখন হাই হয়ে যায়,
তো ওই সময় দেখা যায় আশেপাশে যে বায়ুগুলো থাকে ওখানে প্রবল বেগে চলে আসে, আর ওই সময় টর্নেডো বা সাইক্লোন যেগুলো আছে ওগুলো ফর্ম করে। আচ্ছা, তুমি তো এটা টর্নেডো বা সাইক্লোনের জন্য বলছো, টর্নেডো কিন্তু ওশেনে হয় না, না, হয় কি? সাইক্লোনটা টর্নেডোর হয় ওশেনে, হয়তো হয় না, কিন্তু সূচনা আসলে ওশেন থেকেই হয়। যাই হোক, তোমার কনসেপ্টটা মোটামুটি ঠিক আছে। আসলে হচ্ছে টেম্পারেচার ফ্লাকচুয়েশন যেটা মানে গ্রাউন্ডের থেকে ওশেনে হচ্ছে হলো স্লো, গ্রাউন্ডে হচ্ছে ফাস্ট। তুমি দেখবে যে সকালের টেম্পারেচার রাতের টেম্পারেচার গ্রাউন্ডের ডিফারেন্সটা অনেক, কিন্তু ওশেনের ডিফারেন্সটা একটু কম। যদিও টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা গ্রাউন্ডে বেশি এবং ওশেনে কম, কিন্তু এই একই কারণে হচ্ছে টেম্পারেচার সাস্টেইন করার ক্ষমতা হচ্ছে হলো ওশেনে বেশি, গ্রাউন্ডে কম। অর্থাৎ একটা সিস্টেম যদি আমার পরিবর্তন হয়, ক্রমাগত পরিবর্তন হতে থাকে, ধরো আমাদের সোশ্যাল সিস্টেমের কথাই যদি আমি বলি, বা এই ক্লাস থেকেই যদি আমি তোমার উদাহরণটা দিই, ধরো আজকে আমি গুগলে ক্লাসরুমে ক্লাস নাও, কালকে স্কাইপে, এরপরের দিন জুমে, প্রতিদিন যদি আমি চেঞ্জ করতে থাকি, তোমরা অ্যাডাপ্ট কিন্তু কোনোটাতেই হবে না, রাইট? তো জি এইখানে স্যার। হচ্ছে, তো এখানে ন্যাচারাল সিস্টেমটাও তাই। ধরো আমার যদি ফ্লাকচুয়েশনটাও সবসময় বেশি হয়, তাহলে কিন্তু কোনো সিস্টেমই আসলে ডেভেলপ করতে পারে না। এটা আমাকে হোল্ড করতে হবে, অনেকটা সময় ধরে হোল্ড করতে হবে। এই যে চেঞ্জ, সে চেঞ্জিং সিস্টেমটা আমার অনেকটা সময়, যেই যেই ক্ষেত্রেই হোক, যেটা সয়েল হোক বা ল্যান্ড হোক বা ওশেন হোক বা ওয়াটার হোক, যাই হোক, সে টেম্পারেচার চেঞ্জ হোক অথবা প্রেশার চেঞ্জ হোক, সেই চেঞ্জটা আমাকে একটা সিস্টেমে অলওয়েজ হোল্ড করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। যেহেতু ওশেনের বেশি, এই কারণে ওশেনেই ম্যাক্সিমাম আমাদের যাকে বলে ডিজাস্টার গুলো হয়। এখন টর্নেডো যেটা বললা, টর্নেডো আসলে হয় হচ্ছিল ল্যান্ডে, কিন্তু আসলে এটার ফরমেশনের ক্ষেত্রেও কিন্তু ওশেনের অনেক ভূমিকা থাকে। তোমরা যদি টর্নেডোর যদি মুভমেন্টটা দেখো, তাহলে দেখবা যে ওই প্রেশার চেঞ্জটা কিন্তু ওশেন থেকেই আসছে। ওশেনেও এক ধরনের টর্নেডো হয় যেটাকে বলে আসলে ওয়াটার স্পাউট। যদি তোমরা ফ্যামিলিয়ার থাকো তাহলে তোমরা জানতে পারো যে ওয়াটার স্পাউট, না থাকলে গুগলে সার্চ দিয়ে দেখো। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে ম্যারিটাইম কানেকশন ওই সময় বেশি ছিল, এবং এই কারণে হচ্ছিল সবাই হচ্ছে ওয়েদার প্রেডিকশন এটা আসলে জানতে চাইতো, যেহেতু তাদের কানেকশন বা ট্রেড এগুলো পুরোটাই হচ্ছিল সমুদ্র নির্ভর যাবে, এবং তখন কি ওয়েদার থাকতে পারে এবং তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, এগুলো তাদের জেনে রাখা জরুরি ছিল। যেটা এখনো সত্য, এখনো আমরা যে কোনো জায়গায় ট্রাভেল করার আগে ওই জায়গার ওয়েদার, ওই জায়গার কারেন্ট সিচুয়েশন, ফিউচার প্রজেকশন কি, ওগুলো কিন্তু আমরা জেনে যাই। তারপরে হচ্ছে আমরা হয়তো নিজেদের ব্যবস্থা নেই। ওই সময় এটাই সত্য ছিল। তো ম্যারিটাইম কানেকশন বেশি হওয়ার কারণে ওদের প্রয়োজনীয়তাটা অনেক বেশি ছিল। তো প্রথমে যেহেতু তারা অবজারভেশন নির্ভর কাজ করতো, অর্থাৎ তাদের প্রথমে ছিল ডেসক্রিপটিভ, সবাই হচ্ছে ডেসক্রিপশন লিখতো, তারপরে আসলে হচ্ছে ম্যাপ। এরপরে আসলে এই 1500 থেকে 1800 শতাব্দী পর্যন্ত ম্যাপ আর ডেসক্রিপশন এভাবেই চলছে। 1900 শতাব্দীতে এসে একজন ইউএস এর একজন যাকে বলে নেভি, অর্থাৎ নৌবাহিনীর সদস্য স্পিয়ার পেটারসন হচ্ছে একটা বই লেখে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেট্রোলজি। সেটার ভেতরে আসলে হচ্ছে এনডব্লিউপির অনেক কিছু বর্ণনা আসে, যে ওয়েদার সিস্টেমটা কিভাবে, ওয়েদার সিস্টেমের টোটাল বর্ণনা থাকে, এবং আমরা কিভাবে ফিউচার প্রজেকশন করতে পারি সেটাও বর্ণনা থাকে। বাট ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হলো ম্যাপে, অর্থাৎ আমি ম্যাপ দেখে তারপরে হচ্ছে হলো ওটার ফিউচার প্রজেকশন বা প্রেডিকশন এগুলো করবো। এরপরে 1922 সালে হচ্ছে লুইস ফ্রাই রিচার্ডসন, উনি হচ্ছে একটা বই লেখেন, ওয়েদার প্রেডিকশন আর নিউমেরিক্যাল প্রসেসেস। ওই বইয়ে হচ্ছে উনি অ্যাকচুয়ালি এনডব্লিউপি বলতে আমরা যা বুঝি তাই হচ্ছে থাকে। উনি হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনের মাধ্যমে ইউরোপের 7 দিনের একটা ফোরকাস্ট দেন। 7 দিনের ফোরকাস্ট তৈরি করতে তার অনেক দিন সময় লাগছে, মানে প্রায় 1 মাস বা তার বেশি, এবং অনেক ম্যান পাওয়ার ইউজ করতে হচ্ছে।
এর কারণ হচ্ছিল তখন উনি হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো হাতে লিখে লিখে সলিউশন করে তারপর হচ্ছে করার চেষ্টা করে। সো এত কিছু করার পরেও ওনার আসলে ব্যাপার মানে অ্যাটেম্পটা ফেইল হয়, মানে ওনার অবজার্ভড আর সিমুলেশন দুইটাই হচ্ছে হলো অনেক ডিফারেন্ট হয়ে যায়, মানে অবজার্ভের সাথে সিমুলেশনের কোনো মিল নেই, প্রায় 30% 20% মিল এরকম একটা প্রেডিকশন উনি দেন। যদিও ওনার অ্যাটেম্পটা ফেইল ছিল, বাট তারপরেও ওনার অ্যাটেম্পটের জন্য ওনাকে হচ্ছে হলো এনডব্লিউপির মানে এভাবে বলা হয়। তো ওইখান থেকে হচ্ছে হলো এনডব্লিউপির সূচনা। এরপরে অনেক সায়েন্টিস্ট, অনেক অর্গানাইজেশন ওরা হচ্ছে এনডব্লিউপির জন্য কাজ করে। এই বইটা আমি শেয়ার দিব, এই বইটার ভিতরে অনেক কিছু আছে, পড়ে দেখতে পারো। রিচার্ডসনের প্রসেস এখানে বলা আছে কিভাবে কি করছে। তো তারপরে যেটা হয় হচ্ছিল, তারপরে 1946-এ ENIAC কম্পিউটার দিয়ে তারপর হচ্ছে হলো ওই এনডব্লিউপির একটা প্রি ফর্ম হচ্ছে হলো তৈরি করা হয়। বাট সেই সময় যেটা করা হতো যে এখন আসলে এনডব্লিউপি আসলে কি, এনডব্লিউ আসলে কিছুই না, তোমার ওয়েদারটাকে নিউমেরিক্যালি এক্সপ্রেস করা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে হচ্ছে হলো আমি ওয়েদারটাকে হচ্ছে হলো মানে প্রকাশ করব। বিষয়টা এখনো তাই, আমরা এখনো যে ধরো যেগুলাই দেখাই না কেন, ধরো দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখনো আমরা যে ফাইনাল প্রোডাক্ট গুলো দেখাই, এগুলো আসলে হচ্ছে হলো ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনের হচ্ছে হলো সলিউশন, আর কিছুই না। ঠিক আছে? তো এনডব্লিউপি মূল বিষয়টাই হচ্ছে হলো তাই, ম্যাথমেটিক্যালি হচ্ছে হলো আমরা ওয়েদারটাকে জাস্ট এক্সপ্রেস করবো, আর কিছুই না। প্রত্যেকটা ইকুয়েশন আছে, বাউন্ডারি ইকুয়েশন আছে, কি কিছু কিছু ইকুয়েশন তোমাদের দেখানো হবে, আর কিছু কিছু ইকুয়েশন আসলে দেখানো হবে না, বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ এটা আসলে অনেক বড় কোর্স। বাউন্ডারি ইকুয়েশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে লং ওয়েভ এন্ড শর্ট ওয়েভ রেডিয়েশন ইকুয়েশন, তারপরে হচ্ছে মাইক্রোফিজিক্স ইকুয়েশন, কিউমুলাস ফিজিক্স ইকুয়েশন, সারফেস ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রয়োজন অনুযায়ী কিছু মানে নিড বেসড ইকুয়েশন আছে, যেমন হাইড্রোলজিক্যাল ইকুয়েশন আছে, কেমিক্যাল ইকুয়েশন, যদি আমি পলিউশনটা মেজার করতে চাই তখন হচ্ছে পলিউটেন্টস এর জন্য একটা কেমিক্যাল ইকুয়েশন আছে। দেন হচ্ছে আমি যদি আরবানটা দেখতে চাই, আরবান ফিজিক্স ইকুয়েশন। তারপরে যদি ওশান দেখতে চাই, ওশান ডাইনামিক্স ইকুয়েশন। আচ্ছা, মমিনুর জয়েন করছে। মমিনুর কি জয়েন করছো? জি স্যার। আচ্ছা, তোমার কি নেটের সমস্যা হচ্ছে? না স্যার, এখন পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এই যে ইকুয়েশন গুলা, অর্থাৎ আমি যেগুলো বললাম যে বাউন্ডারি ইকুয়েশন, মাইক্রোফিজিক্স, কিউমুলাস ফিজিক্স, তারপরে রেডিয়েশন ইকুয়েশন, এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে তোমার এনডব্লিউপির। অর্থাৎ এখন আরেকটা জিনিস বলি, এনডব্লিউপি বলতে শুধু ডব্লিউআরএফ মডেল কিন্তু না, ডব্লিউআরএফ ছাড়াও আরো অনেক সিস্টেম আছে, অনেক যাকে বলে মডেলিং টেকনিক্স আছে, যেগুলো হচ্ছে এনডব্লিউপি। মূল বিষয় হচ্ছে হলো যেটা আমি ইকুয়েশনের মাধ্যমে, নিউমেরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে হলো এক্সপ্রেস করা, দেন সলিউশন করা, এটাই হচ্ছে এনডব্লিউপি সিস্টেম। এখন এনডব্লিউপি আর ডব্লিউআরএফ এক করে ফেলো না, দুইটাই কিন্তু এক না। ডব্লিউআরএফ হচ্ছে এনডব্লিউপির একটা মানে ফর্ম বা একটা টেকনিক, এনডব্লিউপিটা হচ্ছে হলো বেসিক। তো এখন আমি যে ইকুয়েশন গুলো বললাম, অর্থাৎ বাউন্ডারি ইকুয়েশন, রেডিয়েশন ইকুয়েশন, মাইক্রোফিজিক্স, কিউমুলাস ফিজিক্স, এইগুলোর মাধ্যমে আমি হচ্ছে হলো আমার যে ডোমেইনে আমি কাজ করতে চাই, ফর এক্সাম্পল যদি ধরো আমার এটা হচ্ছে আমার স্টাডি ডোমেইন, হ্যাঁ, এই ডোমেইনে হচ্ছে আমি কাজ করতে চাই। তো এই ডোমেইনে যখন আমি কাজ করতেছি তখন হচ্ছে আমি এটাকে বিভিন্ন মানে
যাকে বলে এটার বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে আমি হচ্ছে আসতেছি। আমাদেরকে একটা ইয়ে দেখাই। দেখা যাচ্ছে? দেখা যায়? স্যার আগের পেজটাই, নতুন কোনো পেজ দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখা যায়? জি না স্যার। আচ্ছা আচ্ছা, wait. এবার দেখা যায়? জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, ফিজিক্স অপশনটা দেখা যায়? ফিজিক্স অপশনটা দেখতে পাচ্ছ? জি না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এবার আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে হলো আমার ডব্লিউএফ এর হচ্ছে ভিতর বিভিন্ন অপশন। তো আমি যেটা তোমাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো ফিজিক্সের ভিতর কি কি আছে: মাইক্রোফিজিক্স, রেডিয়েশন, লং ওয়েভ, শর্ট ওয়েভ, সারফেস, তারপর হচ্ছে পিবিএল, প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার, এই ইকুয়েশন, এই ফিজিক্সগুলো, এগুলো হচ্ছে হলো মেইন। এখন আমি হচ্ছে আরবান নিয়ে যেহেতু কাজ করি না, তাই হচ্ছে আমি আরবান বা সয়েল এগুলো অফ রাখছি। এটা হচ্ছে হলো আমার আমফানের কাজের জন্য। তো এর ভেতরে আরো অনেক অপশন আছে, যেমন ডোমেইনের জন্য আছে, যেটাকে বলে, তারপরে ডাইনামিক্স এর কিছু অপশন আছে, বাউন্ডারি লেয়ার, এগুলো অনেক অপশন আছে। তো এখন যেটা বললাম যে তোমাদের হচ্ছে হলো এই ইকুয়েশন গুলো সম্পর্কে হচ্ছে হলো বেসিক্যালি আইডিয়া থাকতে হবে। ইকুয়েশন গুলো আমি হচ্ছে আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলো থেকে শুরু করব। তো এই জন্য আমি হচ্ছে ফার্স্টে জিজ্ঞেস করে নিচ্ছি তোমাদের হচ্ছে পিডি বা ওডি সম্পর্কে ধারণা কেমন। তো তোমরা যেহেতু ওডি এবং সেকেন্ড অর্ডার ওডি প্লাস হচ্ছে পিডি এবং ওডি তোমরা করছো, সেকেন্ড অর্ডার ওডি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ওইভাবে করো নাই, অসুবিধা নেই, তোমরা মোটামুটি বুঝতে পারবা। আর এরপরে অর্থাৎ এই বেসিক গুলো শেষ হওয়ার পরে কিছু হচ্ছে পিডি বা ওডি বা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো দেখা দেওয়া হবে, ওটা কোনো সমস্যা না। তো মোটামুটি হচ্ছে এনডব্লিউপি এর এভলিউশনটা হচ্ছে এইরকমই অনেকটা। তো তারপরে যেটা বললাম যে 46 এর পরে যখন আস্তে আস্তে আমার এনডব্লিউপিটা যখন কম্পিউটারের ভেতর আসা শুরু করে, এরপরে হচ্ছে এটা নিয়ে রিসার্চ বা এটার কাজ করা কিন্তু সুযোগ সুবিধাটা বেড়ে যায়। কারণ হচ্ছে যেহেতু বড় বড় ইকুয়েশন এখন আর হচ্ছে হলো মানুষের নিজের করতে হচ্ছে না, সেটা কম্পিউটারে করে দিচ্ছে। তখন হচ্ছে হলো আমরা আরো অনেক বড় বড় মানে সলিউশনে আমরা আসা শুরু করছি। দেন হচ্ছে মানে ডোমেইনটা সে আরো বড় করতে পারতেছে। এখন কিন্তু ফুল ওয়ার্ল্ডের জন্য কিন্তু দিতে পারে। তোমরা যদি ডব্লিউএম এর কোনো যাকে বলে সিমুলেশন দেখো, বা ডব্লিউএম এর মান্থলি যে ওয়েদার রিপোর্টটা থাকে ওটাও যদি দেখো, সেটার ভিতর দেখবো যে ওরা কিন্তু পুরো গ্লোবের জন্য হচ্ছে হলো প্রেডিকশনটা দেয়, বা পুরো গ্লোবের জন্য ওরা হচ্ছে মান্থলি একটা প্রজেকশন ওরা দেয়। সো এখন হচ্ছে এই পর্যায়ে ওরা চলে আসছে, কিন্তু এই পর্যায়ে তো আর আসলে একদিনে আসে নাই বা খুব তাড়াতাড়ি আসে নাই, এটা প্রায় 70 বছর পরে এসে আমরা এটা দেখতে পাচ্ছি। তো ফার্স্টে যে মডেলগুলো ছিল, কিছু কিছু মডেল এখন আর ইউজ করা হয় না। এর মধ্যে সবচেয়ে মানে বড় উদাহরণ হচ্ছে MM5 মেসোস্কেল মডেল ভার্সন 5, এটাই ছিল লাস্ট ভার্সন 5ই ছিল লাস্ট। মেসোস্কেল মডেলটা আসলে এখন আর ইউজ করা হয় না। মেসোস্কেল মডেলটা হচ্ছে আজকের এই ডব্লিউআরএফ মডেল।
মানে WRF এর প্রি ভার্সনটা ছিল মেসোস্কেল মডেল। এরপরে যখন ভার্সন 5-এ আসার পরে হচ্ছে হলো আর এটার কোনো এভলিউশন হয়নি, কারণ ততদিনে WRF-টা চলে আসছে। WRF এর সুবিধাটা কি, যেমন যদি ওই নেম লিস্ট ফাইলে দেখো, আমি কিন্তু জাস্ট মাইক্রোফিজিক্স অপশন 6 লিখছি, মানে আমি জাস্ট লিখছি যে এই 6 নাম্বার আমার ফরম্যাটটা দরকার। তো এর ভেতরে যে ইকুয়েশন গুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি WRF এর ভিতরে আছে। আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিই, তাহলে তুমি দেখতে পারবা। দেখো এর ভেতরে কিন্তু অনেকগুলো মানে তোমার ফর্মুলা আছে এবং ইকুয়েশন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইকুয়েশন। কিন্তু তোমার কি করতে হবে, কোন কোন মানে মডিউল, কোন কোন ফর্মুলা, কোন কোন ইকুয়েশন তোমার লাগবে, সব এটার ভিতরে আছে। আরেকটা জিনিস খেয়াল করো, সবগুলো কিন্তু ফোরট্রানে লেখা। সবই ফোরট্রানে লেখা, সিতে কিছু আছে আর ম্যাক্সিমাম হচ্ছে ফোরট্রানে লেখা। এই জন্য বলছিলাম যে যদি কারো কোনো নলেজ না থাকেন তাতেও কোনো সমস্যা নেই, আমারও নাই। আমিও বেসিক্যালি এত কিছুই জানি না, আমি খুবই অল্প কয়টা জিনিস জানি, ওই অল্প কয়টা জিনিসই তোমাদের দেখানো হবে, বাকিগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবা, এটা কোনো সমস্যা নেই। আর আচ্ছা, তো এখন যখন আমার হচ্ছে হলো কম্পিউটার সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করে, তখন হচ্ছে হলো মানুষের কম্পিউটিং ক্যাপাসিটি বাড়ে এবং আস্তে আস্তে তারা সে আসলে জানতে চায়। এখন তোমাদের কালকে যে একটা পেপার দিলাম পালমারের, ওটা একটু দেখো। ওইটাই হচ্ছে হলো উনি দুইটা পেপার কিন্তু দেওয়া হয়েছে, একটা হচ্ছে BN গোস্বামী আর একজন হচ্ছে পালমার। একটা পেপার 1997 সালে আর একটা হচ্ছে 2017 সালে। দুটা পেপার যদি পড়ো তখন বুঝতে পারবা যে NWP-র 20 বছরের যে এভলিউশনটা, এটা বুঝতে পারবা যে 20 বছর আগে NWP আসলে কিসের জন্য ব্যবহার করতে, এবং এখন 20 বছর পরে, 20 বছরও না, 2017, তার মানে হচ্ছে আজকে থেকে 3 বছর আগে। সো ওই 20 বছরের বা 23 বছরের সময়কালে NWP-র কাজটা কি হয়ে গেছে। এখন কিন্তু এখন কিন্তু NWP বা ওয়েদার রিসার্চ WRF মডেল শুধু ওয়েদার ফোরকাস্টিং এর জন্য ব্যবহার করা হয় না, মানে তোমার 7 দিন পরে কি হবে, বা আজকের ওয়েদার কেমন, বা আমফানের ট্র্যাক বা সাইক্লোনের ট্র্যাক, এইগুলা কিন্তু শুধু এটা একদম মানে বেসিক, এটাও এখন বেসিক হয়ে গেছে বা রুডিমেন্টারি হয়ে গেছে। এখন কাজ হচ্ছে, সবার কাজ হচ্ছে হলো এই বিষয়টাকে ডেসক্রাইব করা, এই বিষয়টার মানে ভিতরে যাওয়া, সায়েন্সটা ডেভেলপ করা, সায়েন্সটা বোঝা। মানে এখন হচ্ছে অনেক ধরনের কাজ করা হয়। আমি সেদিন একটা পেপার দেখতেছিলাম, সেটার ভিতরে হচ্ছে হলো ওনারা দেখতেছেন যে আমাদের এই যে রিজিয়নে সাইক্লোন হয়, সেই সাইক্লোনের সাথে অ্যাটমসফিয়ারে যে ধীরে ধীরে যে ধরো স্যান্ড কন্টেন্ট বাড়তেছে, এই স্যান্ড কন্টেন্ট বাড়ার সাথে সাইক্লোনের ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক আছে কিনা, এইটা নিয়ে রিসার্চ। সো এখন হচ্ছে NWP এই ধরনের কাজ করে। বা তোমরা একটা নিউজ পেপার আর্টিকেল দেখবা যে ওই কিছুদিন আগেই দেখা গেছে ওই যে আটলান্টিকে অ্যাশ কন্টেন্ট বেড়ে যাওয়া বা স্যান্ড পার্টিকেল বেড়ে যাওয়ার কারণে আটলান্টিকের যে সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বাড়ার একটা প্রজেকশন ওনারা দিচ্ছেন বা প্রেডিকশন ওনারা দিচ্ছেন। সো এই বিষয়গুলো এখন হচ্ছে NWP সিস্টেমের ভেতরে হচ্ছে ঢুকে গেছে। তো তোমরা যখন কাজ করবে তখন কিন্তু তোমাদের কাজগুলো কিন্তু অ্যাপ্লাইড, হ্যাঁ তোমাদের কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপ্লাইড। তোমরা একটা, এখানে আমি একটা কথা বলি, যেহেতু তোমরা এখন সুযোগ পাচ্ছ, তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যার যার যা যা টপিক আছে সেগুলো নিয়ে তোমরা এখন স্টাডি করতে পারো। স্টাডি করে ছোটখাটো হচ্ছে তোমরা এক্সপেরিমেন্ট নিজেরাও আস্তে আস্তে মানে চিন্তা করা শুরু করো যে কিভাবে করা যায়। তারপরে ছোটখাটো কিছু এক্সপেরিমেন্ট যদি করে আমাদের দেখাও, তাহলে কিন্তু তোমার অনেক কাজ আগায় যাবে। যেহেতু তোমরা এখন মানে বাসায় আছো, এটা মানে অবভিয়াসলি এই জিনিসটা হচ্ছে ভলান্টারি, করতে পারো নাও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, তাহলে তোমাদের হচ্ছে মানে ইন্টারেস্টটা আরো বাড়বে। আরো ওইরকম সাইক্লোনের আমি যেরকম একটা ট্র্যাক দেখালাম, ওইরকম ট্র্যাক যদি তৈরি করো, তখন তোমার কাছে নিজের কাছেও কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। এমনিতে আমি লেকচার দিয়ে গেলাম বা ইকুয়েশন বুঝলাম, ওটা যতটা ইফেক্টিভ তার চেয়ে নিজে কিছু করা আসলে বেশি ইফেক্টিভ। তো এটা তোমরা দেখতে পারো, ইটস আপ টু ইউ আর কি। এনিওয়ে, তোমাদের এখানে আসলে আজকের ক্লাসে হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশনের জন্য হচ্ছে দেওয়া।
আর তোমরা মানে নেক্সটে হচ্ছে তোমাদের ইকুয়েশন গুলো দেওয়া মানে ক্লাসগুলো যাওয়া হবে। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা ওই নেক্সট ক্লাসগুলো একটু টাইমলি হচ্ছে হলো মানে অ্যাটেন্ড করার চেষ্টা করো। আর এখানে একটা স্ক্রিনশটের আওয়াজ নিশ্চয়ই পাইছে, এটা স্ক্রিনশটটা আসলে নেওয়া হয়েছে হলো জাস্ট মানে তোমরা কে কে ক্লাস করতেছো বা কি করতেছো এটা নেওয়ার জন্য, অন্য কোনো কারণ নেই। আচ্ছা, এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আজকে লেকচার ছাড়াও ইন জেনারেল। শোনা যাচ্ছে? হ্যাঁ, কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। আজকের লেকচারের উপর হ্যাঁ বলো বলো। স্যার আমাদের যেমন প্রোগ্রামিং নিয়ে কোনো আইডিয়াই নেই স্যার, আমাদের জন্য কি এটা করাটা সমস্যা হবে না? বা স্যার আমার পিসিতে স্যার উইন্ডোজ ছাড়া স্যার অন্য কোনো অপারেটিং সিস্টেম এখানে সেটআপ দেওয়াও নেই, এর জন্য স্যার যদি এটার জন্য কোনো প্রবলেম হয়। আচ্ছা, প্রথম সমস্যাটা বলি, প্রোগ্রামিং সম্পর্কে আসলে আইডিয়া না থাকলেও চলবে। আমি তো ফার্স্টেই বলছি আমি নিজেও খুব একটা বেশি কিছু জানি না। আর আমি যখন শুরু করছিলাম তোমাদের চেয়ে আমার অবস্থা আরো বেশি খারাপ ছিল। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা অবশ্যই পারবা, এটা কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় যে সমস্যাটা, অর্থাৎ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেম নাই, এটার জন্য আচ্ছা তোমার কম্পিউটারের কনফিগারেশনটা কি জানতে পারি? প্রসেসর স্যার স্যার এখন তো স্যার এগুলো মনে নাই, এত আগে ল্যাপটপটা কেনা হয়েছিল স্যার। এটা i3 i5 না সেলেরন স্যার, না i5 পেন্টিয়াম? i5 কোর i5 কোর i5। এই জেনারেশন। আচ্ছা ঠিক আছে, কোর i5 যেহেতু, কাজে এটা অনেক যথেষ্ট ভালো, এটা কোনো সমস্যা হবে না। ডুয়েল বুটিং অর্থাৎ দুইটা অপারেটিং সিস্টেম একসাথে ডুয়েল বুটিং কিভাবে করে এগুলা হচ্ছে তোমাদের দেখানো হবে, তো তোমরা ওটা পারবা। জি স্যার, এখানে এটা করা যাবে, কিন্তু স্যার আমার ভয় হচ্ছিল যে যদি আমি স্যার ডুয়েল করতে যে যদি ধরেন স্যার কোনো সমস্যা হয়, এখন তো সার্ভিসিং এর জন্য বাইরে যেতে পারবো না, এই জন্য স্যার আমি মানে লিনাক্সটা সেট আপ করতে যেও স্যার আর করি নাই, যদি এরকম কোনো সমস্যা হয় তখন। প্রথম কথা হচ্ছে মানে যেহেতু মানে পিসিটা তুমি তৈরি করো নাই, কাজে এতটুকু কনফিডেন্স নিজের ভেতর অবশ্যই রাখবা যে পিসিটা তুমি নষ্টও করতে পারবা না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লিনাক্স এতই সহজ যে এটা দিতে গিয়ে আসলে মানে কখনোই কোনো প্রবলেম হওয়ার কথা না। সো অসুবিধা নেই, পারবা। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার, ডুয়েল, হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে ল্যাপটপ i5, কিন্তু আমি স্যার আমার ডেস্কটপ এই কাজের জন্য ইউজ করতে যাচ্ছি। তো আমার ডেস্কটপটা একটু পুরনো, ডুয়াল কোর স্যার, এটাই কি সাপোর্ট করবে এই কাজগুলো? করার কথা, 64 বিট হলে অসুবিধা নেই, আর হওয়ার কথা 32 বিটও হয়, কোনো সমস্যা হয় না। 64 বিট লাগবে? 64 বিট যে লাগবেই তা না, 32 বিট হলেও হয়। 64 বিট হলে একটু ফাস্ট হয়, 32 বিট হলে একটু স্লো হয়, এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তো এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। মানে তোমার যে ওই দিন একটু হয়তো রাব্বানি একটু বেশি বলে ফেলছে যে অনেক মানে প্রসেসরওয়ালা বা একটু হাই ফাই পিসি বা একটু ক্যাপাসিটি বেশি লাগবে, এটা আসলে লাগে না, কারণ আমার নিজেরটাই হচ্ছে হলো পেন্টিয়াম, সো অসুবিধা হয় না। তো তোমাদের এগুলায় তো কোনো প্রবলেম হবে না। ডুয়েল বুটিং হচ্ছে তোমাদের শিখিয়ে দেওয়া হবে। আর লিনাক্স খুবই 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 ফ্রেন্ডলি একটা অপারেটিং সিস্টেম, ওটা নিয়ে কোনো টেনশনের কিছুই নেই যে লিনাক্স দিতে যে আসলে পিসির তেমন কোনো প্রবলেম হয় না। আর কারণ আমরা অনেকগুলো পিসি দিছি, আমার নিজের যে পিসিতে আমি কাজ করি এটা আমি অগণিতবার লিনাক্স দিছি, আর এরপরেও আরো অনেকের লিনাক্স দিয়ে দিছি, তো কখনোই প্রবলেমটা হয় নাই, সো আশা করি হবে না। আর হলেও এগুলোর সলিউশন খুবই সহজ, তোমরা যদি একটু নেটে সার্চ দাও যে এই প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা অনেক সলিউশন পেয়ে যাবে, ইউটিউবে গুগলে অনেক সলিউশন আছে, তোমরা জাস্ট একটু দেখলেই হবে, ওইখান থেকেও তোমরা অনেক সলিউশন পেয়ে যাবে। সো এনিওয়ে, আর কার কি 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 সমস্যা আছে বলতে পারো?
আরেকটা জিনিস, অনেকে ছিল না, গ্রুপের একটা ব্যাপার বলেছিলাম, আমি কিন্তু বলেছি হচ্ছে তোমরা 5 জনের গ্রুপ করবা, মানে হচ্ছে হলো 3টা গ্রুপে 5 জন, একটা গ্রুপে হচ্ছে 4 জন। আর গ্রুপটা করবা এমন ভাবে যেন হচ্ছে যাদের পিসি নেই বা নেটের সমস্যা, তাদের মধ্যে থেকে অন্তত একজন যেন তোমাদের গ্রুপে থাকে, যাতে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, কোনো অ্যাসাইনমেন্ট, তোমরা যেন যাদের কোনো প্রবলেম নাই, অর্থাৎ পিসিও আছে, নেটওয়ার্ক কোনো প্রবলেম নাই, তারা যেন বাকিদেরকে হেল্প করতে পারো। এই হচ্ছে কারণ, আর অন্য কোনো কারণ নেই। আর গ্রুপে তোমরা কাকে নিবা ইটস টোটালি আপ টু ইউ, আমরা কোনো ফোর্সিং করতেছি না, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রুপ করো। জাস্ট এই জিনিসটা মনে রেখো, যাদের পিসি নেই বা যাদের নেটের সমস্যা, তাদের মধ্যে থেকে অন্তত একজন যেন তোমাদের গ্রুপে থাকে। আর টোটাল গ্রুপ হবে 4টা। হ্যাঁ বলো। কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে গ্রুপ ওয়াইজ। যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা WRF সিমুলেট করতে বলে, সেটা অনেক পরে, WRF তো তোমরা এখনো বলতে গেলে শুরুই করো নাই। WRF এ ওয়েদার সিমুলেট করে হচ্ছে 7 দিনের যদি কোনো প্রেডিকশন দিতে বলি, সেটা যে যার পিসি নাই সে তো করতে পারবে না, তাই না? বা যার নেটের সমস্যা সেও তো করতে পারবে না, সে তো ডাটাও নামাতে পারবে না, রান দেবে কিভাবে? তো তখন তোমরা যেটা করতে পারো, যে ধরো তোমরা ভাগ করে নিবা, অর্থাৎ একজন হয়তো সিমুলেশন করলা, সিমুলেশন করে তোমরা হচ্ছে হলো রেজাল্ট গুলো দিয়ে দিলে, বাকিরা সবাই মিলে তোমরা হচ্ছে এটা থেকে ইন্টারপ্রিটেশনটা কিভাবে হবে বা কি মনে করো সেগুলো লিখতে পারো। এইভাবে তোমরা করতে পারো, মানে এটা একটা আইডিয়া। তোমরা তখন হচ্ছে হলো নিজেদের ভেতর এটা মানে ইস্যুটা সেটেল করে নিও যে কে কি করবা না করবা। আর কিছু অ্যাসাইনমেন্ট ধরো যেমন প্রোগ্রামিং এর যে অ্যাসাইনমেন্ট গুলো, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে। এখন কথা হচ্ছে সবার পিসিতে তো প্রোগ্রামিং পিসি নাই, সে প্রোগ্রামিং লিখবে কি, মানে করবে কিভাবে? তার জন্য যেটা করা হবে, অ্যাটলিস্ট স্টেপগুলো তো তুমি জানো যে আসলে কোনটার পরে কি হবে, স্টেপগুলো খাতায় লিখে বা পেজে লিখে, স্টেপগুলোর হয়তো স্ন্যাপ বা যদি মানে PDF যেভাবে হোক সেন্ড করে দিলেই হবে, ঠিক আছে? আর যাদের পিসি আছে তারা তো প্রোগ্রাম যা লিখে রান দিয়ে ওটা পাঠিয়ে দিলে ওটা কোনো সমস্যা নেই। যাদের নাই বা যাদের নেটের সমস্যা, তারা হচ্ছে অ্যাটলিস্ট স্টেপগুলো যেহেতু জানো, স্টেপগুলো লিখে সেন্ড করে দিও, তাহলেই হবে। আর অবশ্যই যদি কোনো প্রবলেম হয়, এগুলো হচ্ছে শেয়ার করবো, কোনো সমস্যা নাই। মানে যদি মানে নির্দ্বিধায় বললো যে আমাদের এই সমস্যা হচ্ছে বা এই সমস্যার কারণে করতে পারতেছে, সবই কনসিডার করা হয়। যেহেতু এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে এখন এই সময় আসলে রেগুলার অ্যাক্টিভিটিস এক্সপেক্ট করাও হচ্ছিল কঠিন। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর কুইজের কথা বলেছিলাম, যারা জয়েন করতে পারোনি তাদের আবার বলি, কুইজ হচ্ছে হলে এখানেই তোমরা গুগল ক্লাসরুমে দেখবে যে কুইজের অপশন আছে, এর মাধ্যমে হচ্ছে তোমাদের কুইজগুলো নেওয়া হবে। আর প্রত্যেকটা এক্সামে হচ্ছে ওপেন বুক, ও টোটালি ওপেন বুক। তোমরা জাস্ট MCQ কোয়েশ্চেন থাকবে, যদি 20টা কোয়েশ্চেন থাকে 20 মিনিট, 25টা কোয়েশ্চেন থাকে 25 মিনিট, এই ফরম্যাটে পরীক্ষা হবে। আর তোমরা হচ্ছে এখানেই এক্সাম দিতে পারবে, এখানেই হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো, যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, জাস্ট রাইট অ্যান্সারটা ক্লিক করে দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো, বা যদি কোনো প্রবলেম থাকে সেটাও শেয়ার করতে পারো। স্যার, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। স্যার, ওই আপনার আর কি আজকের ক্লাসের লাস্টের দিকে একটা কথা শুনতে ধরে আর কি হ্যাঁ প্রশ্নটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আমরা হচ্ছে NST ফেলোশিপের জন্য তখন যেই টপিক পেয়েছিলাম, সেই টপিকে কি আমাদের বহাল থাকবে এরকম? আপাতত আসলে তাই করা হচ্ছে, বাট এটা একটু চেঞ্জ হতে পারে, যেহেতু ওই সময় একটা মনে করো যে তাড়াহুড়োর ভেতরে করা হয়েছিল, যে জি এখান থেকেই প্রশ্নটা করা আর কি। হ্যাঁ হ্যাঁ, যে এই টপিকই থাকবে কিনা আর কি সকলের। দেখা যাচ্ছে এর ভিতরে অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে টপিক লিমিটেশনের কারণে অনেকেই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি পছন্দের টপিক পায় নাই বা হ্যাঁ
ওখান থেকেই বেছে নিতে বাধ্য হয়েছে এরকম বাদ একটা দিয়েছে। ব্যাপার আছে। বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা আসলে যেহেতু ওই সময় একটা খুব তাড়াহুড়ার ভেতরে করা হয়েছে, তো অনেক সময় দেখা গেছে যে কাছাকাছি টপিক 2-3 জনের হয়ে গেছে, এমনও হয়েছে। জি জি জি। তো ওইসব ক্ষেত্রে আসলে এগুলো কনসিডার করা হবে। তো এই জন্যই আসলে বললাম যে তোমরা একটু স্টাডি করে তোমরা যদি কিছু মানে টেস্ট এক্সপেরিমেন্ট বা কিছু মানে নিজের হাইপোথিসিস জেনারেট করতে পারো, বা কিছু মানে ছোটখাটো রেজাল্টও যদি শো করতে পারো, তখন কিন্তু আমাদের হচ্ছে হলো আইডিয়া করতে সুবিধা হবে যে তুমি আসলে কি করতে চাচ্ছ এবং তুমি সেটা পারবা কিনা, এটা কিন্তু আমাদেরও বুঝতে সুবিধা হবে। এবং আমি কিন্তু ফার্স্টেই বলছি, এটা কিন্তু এর সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করা হবে হচ্ছে এইটাই, মানে তোমরা নিজে থেকে যে আইডিয়াটা জেনারেট করবে এটাই। জি জি জি। সো তোমার যদি এরকম কোনো পছন্দের টপিক থাকে বা এরিয়া থাকে, সেই অনুযায়ী তুমি যদি কিছু মানে এক্সপেরিমেন্ট হচ্ছে জেনারেট করে তুমি আমাদের শো করো, তাহলে হচ্ছে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে আর কি। থ্যাংক ইউ স্যার। আর এটা কিন্তু ফিক্স না, এনএসটির জন্য অনেকবারই হচ্ছে চেঞ্জ হয়ে যায়, মানে দেখা গেছে এনএসটিতে জমা দিয়েছে একটা, কিন্তু অ্যাকচুয়ালি সে থিসিস করছে আরেকটা নিয়ে, এটাও হয়। সো এইগুলা নিয়ে টেনশন করার কিছু নেই। জি স্যার। তুমি কি রাস্তায় নাকি? না স্যার, বাসার পাশে হাইওয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাস এখানে ক্লোজ করা যায়। নেক্সট ক্লাসটা হচ্ছে হলো রবিবারে হবে, এবং ওই ক্লাস থেকে হচ্ছে হলো বেসিক্যালি ইকুয়েশন গুলো স্টার্ট করা হবে। তো তোমরা একটু আর্লি হচ্ছে রেডি থেকো বা জয়েন করে ফেলো, তাহলে হচ্ছে হলো মানে শুরু থেকেই মানে ধরতে পারবা। আর সিআর চাইলে প্রথম থেকে রেকর্ড করে রাখতে পারো, তাহলে হচ্ছে যদি কেউ মিস করে ফেলে সে হচ্ছে পরবর্তীতে ইয়ে আজকের ক্লাসটা স্যার রেকর্ড করেছে স্যার, স্যার কামরুল জয়েন করতে পারেনি স্যার, ওর একটা কোনো সমস্যা নেই, মানে যদি জয়েন করতে না পারে কোনো প্রবলেম নেই, তোমরা রেকর্ড করে রেখো, রেকর্ড শেয়ার করো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে হলো যদি তারপরেও কোনো প্রবলেম হয় যে আমি একেবারেই জয়েন করতে পারছি না, সেটাও আমার সাথে শেয়ার করো, তার জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হবে। আর গুগল ক্লাসরুম ব্যবহার করার আরেকটা কারণ হচ্ছে তোমরা কিন্তু ইমিডিয়েটলি যে লেকচারটা বা যে ক্লাসটা হচ্ছে সেটার নিচে তোমরা হচ্ছে কমেন্টগুলো রাখতে পারো, দেন হচ্ছে আমার মানে অ্যান্সার দিতে সুবিধা হবে আর কি। নাহলে হয়তো দেখা যাবে যে 3-4টার পরে যে কমেন্ট করলে আমার নিজেরও বুঝতে অসুবিধা হয়। তো এই কারণেই এটা ইউজ করা হচ্ছে। সবই এক্সপেরিমেন্টাল, তোমরা যদি এটা তো প্রবলেম মনে করো তাহলে স্কাইপ বা জুম যে কোনোটাই শিফট করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই ক্লোজ করা হলো আর কি। ঠিক আছে, তাহলে তোমরা লিভ দিতে পারো আর কি, এখান থেকে লিভ দিলে তোমাদের ডিসকানেক্ট হয়ে যাবে। জি শিওর। ওয়ালাইকুম আসসালাম।